ক্লাস 10-এর সকল স্টুডেন্টদের বলছি, আজকের যে ক্লাসটা আমি আলোচনা করতে চলেছি সেই প্রশ্নগুলোর কপি আমি এই ভিডিওতে দিয়ে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ। কোশ্চেন নাম্বার 2, বিভাগ খ, 2-এ 26টা প্রশ্নের উত্তর, 26টি প্রশ্ন থাকে, তার থেকে 21টা উত্তর করতে হয়। 2-এর 1 থেকে শুরু করে 2-এর 26 পর্যন্ত আছে। প্রথম 5টা করতে হয় শূন্যস্থান পূরণ, তারপরে 5টা করতে হয় সত্য মিথ্যা, তারপরে 5টা করতে হয় বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলিয়ে লেখা, আর একদম শেষে 2-এর 19 থেকে 2-এর 26 পর্যন্ত 8টা কোশ্চেন থাকে, সেখানে 6টা কোশ্চেনের উত্তর করতে হয়। টোটাল হচ্ছে 6 নম্বর। তাহলে 5 + 5 + 5 + 6 = 21। এই প্রশ্নটি আমি এখানে দিয়ে দিয়েছি। এরপরে আজকে তোমাদের যে অংশগুলো আলোচনা করব পরের পার্টে, সেগুলো আলোচনা করা হচ্ছে। সবাই সেটাকে ফলো করো। যতটুকু আজকে সম্ভব হবে করে দেওয়া হবে, বাকিটা এর পরের দিনের ক্লাসে করে দেওয়া হবে। সবাই ভিডিওটা ভালো করে দেখো এবং শোনো এবং নোটস নিয়ে নেবে সেই সাথে সাথে। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে মাধ্যমিক জীবন বিজ্ঞানের শর্ট কোশ্চেন আলোচনা করতে চলেছি। আমি গত দিনের ভিডিওতে তোমাদের দুদাগে যে 26টা কোশ্চেন থাকে শর্ট কোশ্চেন, তার মধ্যে 21টা নির্দেশ মতো উত্তর করতে হয়, সেই কোশ্চেনগুলো আমি দিয়ে দিয়েছিলাম। এবারের যে ভিডিওটা করতে চলেছি সেখানেও কিন্তু কোশ্চেনগুলো আবার দেওয়া হবে। গত দিনের ভিডিওতে আমি যে আলোচনা করেছিলাম সেখানে 2-এর 1 থেকে 2-এর 12 পর্যন্ত আমি আলোচনা করেছিলাম, অর্থাৎ শূন্যস্থান পূরণগুলো আলোচনা করেছিলাম আর সত্য মিথ্যা বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যে অংশটা আলোচনা করব, দুটো স্তম্ভ মেলানো। তোমাদের 5টা কোশ্চেন করতে হয়, বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মিলিয়ে লেখো। আর তারপরে একটা মিক্স টাইপের কোশ্চেন থাকে, সেখানে 8টা কোশ্চেন দিয়ে তোমাদের 6টা অ্যান্সার করতে বলা হয়। সত্য মিথ্যা হয়ে গেছে করানো, ফিলিং দি ব্ল্যাঙ্কসটা আমি করিয়েছি এখানে। আজকে চলে যায় বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানো। দেখো 2-এর 13 দাগ, দিনেত্র দৃষ্টি দেখা যায়। দেখো বাইনোকুলার ভিশন, দিনেত্র দৃষ্টি মানে বাইনোকুলার ভিশন, আমাদের বাইনোকুলার ভিশন মানে এখানে দুটো চোখ দিয়ে একই বস্তু দেখা যায়। ডি দাগের উত্তরটা হবে দিনেত্র দৃষ্টি দেখা যায়, দুটি চোখ দিয়ে একই বস্তু দেখা যায়, তাকে দিনেত্র দৃষ্টি বলা হবে, আমাদের বাইনোকুলার ভিশন। অর্থাৎ এখানে উত্তর হবে ডি দাগ। 2-এর 13 উত্তর হবে ডি দাগ, বাইনোকুলার ভিশন। হ্যাঁ, একেবারে বাক্য করে লিখবে, বাঁ দিকের সঙ্গে ডান দিকের মিলিয়ে একদম পুরো সেন্টেন্স তৈরি করে লিখবে। এক্সামিনারটা খুব খুশি হন পূর্ণ বাক্যে উত্তর লিখলে। কখনো তীর চিহ্ন দিয়ে বা অ্যারো দিয়ে দিয়ে কোনাকুনি করে এইভাবে লিখতে যাবে না। পূর্ণ বাক্যে একবারে বাঁ দিকে লিখলে দিনেত্র দৃষ্টি, হাইপেন দিয়ে লিখলে দিদাগ, দুটি চোখ দিয়ে একই বস্তু দেখা যায়, এইভাবে করবে। বারবার একই নির্দেশ দিচ্ছি অথচ তোমরা শুনছো না। আমি দেখতে পাচ্ছি যে আমাদের স্কুলের ছেলেরা আমাদের কথা খুব কম শোনে, আর তার জন্য এদের রেজাল্টটা পজিশন পাওয়ার জায়গার কিছুটা আগে গিয়ে থেমে যায়। এই যে তোমরা এবার যে মানে 681 পেয়েছে, 683 বা 4 পেতে কোনো অসুবিধা ছিল না, হামেশাই পাবে। কিন্তু তোমাদের এত একটা মানে নেগলিজেন্সি ভাব, আমাদেরকে গুরুত্ব না দেওয়া, তার ফলে রেজাল্টটা অ্যাভারেজ ভালো হচ্ছে, কিন্তু একেবারে টপে যেতে পারছো না। অনেকে টপে যাওয়াটা খুব সহজ, শুধু স্যারদের কথা ভালো করে শুনতে হবে। 2-এর 14তে চলে আসি, মাইক্রোটিউবিউলস কোষ বিভাজনের সময় ডিম্বতন্তু গঠন করে।
মাইক্রোটিউবিউলস কোষ বিভাজনের সময় ভীমতন্তু গঠন করে। এফ, ডান দিকের এফ অপশন হবে। এফ, কোষ বিভাজনের সময় ভীমতন্তু গঠন করে। ভীমতন্তুর সঙ্গে অনুনালিকা বা মাইক্রোটিউবিউলস এর সম্পর্ক রয়েছে। অসম্পূর্ণ প্রকটতার অনুপাত চাইছে, ডান দিকে 1:1 আছে। দেখো অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপ এবং ফিনোটাইপ অনুপাত হয় 1:1, 1:2:1। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপ এবং ফিনোটাইপ অনুপাত, জিনো ও ফিনো টাইপ অনুপাত কিন্তু 1:1। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে যেমনি এক সংকট জননের ক্ষেত্রে জিনোটাইপ অনুপাত হয় 1:1 আর ফিনোটাইপ অনুপাত হয় 3:1। এটা কিন্তু মাথায় রাখবি, 3:1 আর 1:1 হচ্ছে জিনোটাইপ অনুপাত। কিন্তু অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপ এবং ফিনোটাইপ অনুপাত সেম হয়, এটাও মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে আন্তঃপ্রজাতির সংগ্রাম। আন্তঃপ্রজাতির মানে দুটো ভিন্ন প্রজাতি, সেপারেট, দুটো সেপারেট, বাঘ এবং হরিণ, অথবা সাপ এবং নেউল, অথবা তোমার ফড়িং এবং ব্যাং। এটা আন্তঃপ্রজাতির সংগ্রাম বা ভিন্ন প্রজাতির সংগ্রাম। তাহলে এখানে কি হবে, একদল হরিণ এবং বাঘের মধ্যে যে সংগ্রাম সেটাই হবে আন্তঃপ্রজাতির সংগ্রাম। আন্ত মানে বিষম প্রজাতির সংগ্রাম, বিষম, একই রকমের নয়। নেক্সট হচ্ছে 1:17 বায়ু দূষণ। বায়ু দূষণের সঙ্গে যুক্ত ব্রঙ্কাইটিস, অ্যাজমা, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, তারপরে তোমার স্লিকোসিস, ব্ল্যাক লাং ডিজিজ, সিওপিডি, এগুলো সব কিন্তু ফুসফুস ওরিয়েন্টেড রোগ এবং এর সঙ্গে বায়ু দূষণের সম্পর্ক কিন্তু রয়ে গেছে। তার মানে বায়ু দূষণের সাথে যুক্ত হবে ব্রঙ্কাইটিস, অর্থাৎ বায়ু দূষণ লিখে ডান দিকে হাইপেন দিয়ে লিখে দেবে ব্রঙ্কাইটিস। ইতর পরাগযোগ। ইতর পরাগযোগ মানে হচ্ছে কোনো একটি গাছের পরাগধানী থেকে পরাগরেণু ওই একই প্রজাতিভুক্ত অন্য কোনো গাছের পরাগধানী স্তবকের গর্ভমুণ্ডতে গিয়ে পড়বে এবং এক্ষেত্রে বাহকের উপস্থিতি বাধ্যতামূলক। এক্ষেত্রে পরাগরেণুর অপচয় বেশি হয় এবং নিশ্চয়তা তুলনামূলকভাবে কম এবং এক্ষেত্রে যে অপত্য উদ্ভিদ তৈরি হবে তাদের মধ্যে ভ্যারিয়েশন আসবে। প্রতিকূল পরিবেশে মানিয়ে নেওয়ার তাদের ক্ষমতা বেশি থাকবে, অভিযোজন ক্ষমতা এদের খুব বেশি হয়, এদের মধ্যে ভ্যারিয়েশন বা উপকরণ তৈরি হয়। তাহলে ইতর পরাগযোগের মধ্যে আমি যে কথাগুলো বললাম দেখো মিলবেই, পরাগ বাহকের প্রয়োজন হয়, এটাই হবে উত্তর। 2-18 উত্তর হবে সিধা, পরাগ বাহকের প্রয়োজন হয়। অর্থাৎ ইতর পরাগযোগের ক্ষেত্রে পরাগরেণুকে তো অন্য একই প্রজাতিভুক্ত অন্য একটি গাছের গর্ভমুণ্ডতে গিয়ে পড়তে হবে। তাহলে কিভাবে পড়বে, হয় বায়ু দিয়ে যাবে, না হলে কীট পতঙ্গ দিয়ে যাবে, না হলে তোমার বাদুর মানে পাখি জাতীয় কোনো প্রাণী দিয়ে হতে পারে, বাদুরের সাহায্যে হতে পারে, আবার তোমার শামুক দিয়েও হতে পারে। তোমাদের অবশ্য শামুক পরাগী বা মেলাকোফিলি, মেলাকোফিলি তোমাদের নেই। বাদুর পরাগী বা কাইরপ্টোফিলি, কাইরপ্টোফিলি এটাও তোমাদের সিলেবাসের মধ্যে নেই। হ্যাঁ, আছে কি তোমাদের বায়ু পরাগী, জল পরাগী এবং পতঙ্গ পরাগী এবং পক্ষী পরাগী। এটা বায়ু পরাগী দাঁড়াচ্ছে এখানে। তার মানে 2-18 দাগের উত্তর হবে পরাগ বাহকের প্রয়োজন হয়। তাহলে 2-18 লিখে হাইফেন দিয়ে ডান দিকে লিখবে পরাগ বাহকের প্রয়োজন হয়। তাহলে বাম দিক ডান স্তম্ভ মেলানো, অর্থাৎ বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মিলিয়ে লেখো। সেখানে 6টা কোশ্চেন দেওয়া হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 5টা তোমাদের উত্তর করতে হবে। মাধ্যমিক পরীক্ষার সময় সবগুলো করে দিয়ে আসবে, পুরোটাই করে দিয়ে আসবে। অর্থাৎ 2 দাগে যে 26 আছে 2-26টাই করে দিয়ে আসবে, তাতে কোনো অসুবিধা নেই, সবগুলো করে দিয়ে আসবে। কোনটা যদি ভুল হয় তাহলে অনেক সময় কনসিডার করা হয়, ভুলটাকে বাদ দিয়ে সঠিকটাকে ধরা হয়। 1-এর 2-এর এরপরে হচ্ছে 2-এর একটি শব্দে বা একটি বাক্য উত্তর লেখো যে কোনো 6টি। 2-19 বিসদৃশ্য শব্দের বেছে লেখো। গ্লুকোজ বিপাক হবে, গ্লুকোজ বিপাকের সঙ্গে এডিএইচ এর কোনো ভূমিকা নেই। এডিএইচ এর সঙ্গে রক্তবাহের সংকোচন সম্পর্ক আছে, এডিএইচ এর সঙ্গে বৃক্কনালিকা জলের পুনঃশোষণের সম্পর্ক আছে, কিন্তু এডিএইচ এর সঙ্গে গ্লুকোজ বিপাকের কোনো মিল নেই, কোনো রকম সম্পর্ক নেই। গ্লুকোজ বিপাক হবে এখানে উত্তর।
বিসদৃশ শব্দটি খুঁজে বের করতে বলেছে। গ্লুকোজ বিপাক হবে উত্তর মাইন্ডেড। গ্লুকোজ বিপাকে কিন্তু ADH এর কোনো ভূমিকা নেই। নেক্সট, মাহবিয়ার ক্ষেত্রে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? অবতল লেন্স, অর্থাৎ মাইনাস পাওয়ারের। এই যে আমার চোখ দেখতে পাচ্ছ তো, আমি হাইপারমেট্রোপিয়া, আমি দূরের জিনিস খুব ভালো দেখতে পাই, কাছের জিনিস কম দেখতে পাই, যেটা আমার চশমাতে প্লাস পাওয়ারে ভাগটা বেশি। এখন যদিও বাইফোকাল হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি তো, হাফ সেঞ্চুরি করে ফেলে দিয়েছি, এই জন্য আমার এখন বাইফোকাল হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি কাছের জিনিস ভালো দেখতে পাই, দূরের জিনিস দেখতে পাই না। সেক্ষেত্রে কি বলা হবে? কাছের জিনিস ভালো দেখতে পাই। মায়োপিয়া, নিকট বন্ধ বা নিকটবদ্ধ দৃষ্টি, তাহলে এখানে অবতল লেন্সের চশমা হবে। 2-13 সম্পর্ক লিখতে বলেছে। যদি পাথরকুচি উদ্ভিদের পত্রজ মুকুল হয়, কচুরিপানা কি হবে? খর্বধাবক। মাইন্ডেড, এগুলো প্রশ্ন, এরকম প্রশ্ন প্রতিবারই থাকে। পাথরকুচি গাছের যদি বংশবিস্তার পত্রজ মুকুল দিয়ে হয়, তাহলে কচুরিপানার বংশবিস্তার কি দিয়ে হবে? খর্বধাবক। প্রাকৃতিক অঙ্গ জননের উদাহরণ তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, বইতে টেবিল আকারে দেওয়া আছে। অফসেট বা খর্বধাবক কচুরিপানাতে দেখা যায়, তাহলে কচুরিপানা এখানে হবে খর্বধাবক বা হ্রস্বধাবক। ইংরেজিতে অফসেট বলা হয়, মাথায় রাখবে। স্ত্রীলোককে হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন? আসলে কি এদের দুটো এক্স ক্রোমোজোম থাকে, এক্স ক্রোমোজোম থাকে, এক্স ও এক্স থাকে। এই জন্য এদের যে ক্রোমোজোম দুটো থাকে এক্স, এর থেকে যে গ্যামেট তৈরি হবে তার মধ্যেও এক্স থাকবে, আবার এর থেকে যে গ্যামেট তৈরি হবে তার মধ্যেও কিন্তু এক্স ক্রোমোজোম থাকবে। অর্থাৎ এরা একই রকমের এক্স ক্রোমোজোম বহনকারী গ্যামেট তৈরি করে বলে এদেরকে বলা হয় হোমোগ্যামেটিক। হোমোগ্যামেটিক কেন বলা হয়? তাহলে বলবে এদের একই রকমের গ্যামেট তৈরি হয়। অর্থাৎ এদের যে ডিম্বাণু দু রকমের তৈরি হবে, ডিম্বাণুগুলো সবাই এক্স ক্রোমোজোম বহন করবে। অর্থাৎ 22টা থাকবে অটোজোম, একটা করে এক্স ক্রোমোজোম থাকবে। একটা বাক্যে এটা উত্তর লিখতে হবে। ফিনোটাইপ এবং জিনোটাইপের সম্পর্ক। জিনোটাইপ ফিনোটাইপ নির্ধারণে সহায়তা করে, এটুকু লিখলে এই নাম্বার পেয়ে যাবে। জিনোটাইপ ফিনোটাইপ নির্ধারণে সহায়তা করে, অর্থাৎ জিনোটাইপের জন্য ফিনোটাইপের বহিঃপ্রকাশ হয়। বিশুদ্ধ লম্বা ক্যাপিটাল টি, সংকুল লম্বা ক্যাপিটাল টু স্মল টি, বিশুদ্ধ সাদা স্মল বিবি। এই জিনোটাইপ ফিনোটাইপ নির্ধারণে বিশেষ ভূমিকা নিয়ে থাকে, এটাই হচ্ছে সম্পর্ক। এছাড়াও বড় আকারে লেখা যায়, একটা মাত্র নাম্বার দেওয়া হয়েছে, একটি বাক্যে বলেছে তো, সুতরাং একটি বাক্য তৈরি করলে হবে। পায়রার খেচার অভিযোজনে বায়ুথলির একটা ভূমিকা, দেহের ওজন কমিয়ে বাতাসে উঠতে সাহায্য করে। ওজন কমানো, এটা লিখলে পেয়ে যাবে। কেউ যদি এটাও লেখো যে বায়ুথলি অক্সিজেন সঞ্চয় করে রেখে দেয়, সে অক্সিজেনগুলো যখন পায়রা অনেক উপরে ওঠে, অক্সিজেনের ঘাটতি পূরণের জন্য বায়ুথলির অক্সিজেন নিয়ে ফুসফুসের মাধ্যমে শ্বাসকার্য চালিয়ে বেঁচে থাকে, তাহলে অক্সিজেন সাপ্লাই বা সরবরাহ দিয়ে একটা হবে। দেহের ওজন কমানো দিয়ে একটা হবে। উঠতে সাহায্য করে, এটা লিখলেও হবে। প্লবতা রক্ষা করে, এটা লিখলেও নাম্বার পাবে। নেক্সট চলে যাই, নিচের 4টি বিষয় এর মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের মধ্যে অন্তর্গত। 4টে বিষয় দিয়েছে, তার মধ্যে 3টে একটা বিষয়ের মধ্যে রয়েছে। সেই একটি বিষয় কি হবে? দেখা যায় কি হতে পারে। দেখো, অভয়ারণ্য, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, এরা সবাই ইন সিটু সংরক্ষণের উদাহরণ। উত্তর হবে ইন সিটু সংরক্ষণ। ইন সিটু তোমরা জানো, নিজস্ব পরিবেশে বাঁচিয়ে রেখে সেই জীবকে সংরক্ষণকেই বলা হয় ইন সিটু সংরক্ষণ। ইন সিটু সংরক্ষণের উদাহরণ অভয়ারণ্য, তারপরে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো সব ইন সিটু সংরক্ষণ। লাস্ট এবং শেষ 2-26, এটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। ডিনাইট্রিফিকেশন মানে মাটির নাইট্রেট যৌগকে ভেঙে দিয়ে তার থেকে নাইট্রোজেন মুক্ত করে বায়ুমণ্ডলে ফিরিয়ে যাওয়ার ঘটনাকে বলা হয় ডিনাইট্রিফিকেশন। অংশগ্রহণকারী ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এই ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়াগুলো কিন্তু নাইট্রোজেন মোচনে ভূমিকা নিয়ে থাকে। অনেক সময় পরীক্ষায় দেয় নাইট্রোজেন মোচনে বা ডিনাইট্রিফিকেশনে ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো। একটু প্যারাগ্রাফটা বড় করে উদাহরণ সহ লিখে দেবে। এখানে শুধু একটি উদাহরণ চেয়েছে, একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। সিউডোমোনাস প্রজাতির ব্যাকটেরিয়া, সিউডোমোনাস ডিনাইট্রিফিক্যান্স। ডিনাইট্রিকক্কাস বলেও একটা ব্যাকটেরিয়া আছে।
থিওব্যাসিলাস বা থায়োব্যাসিলাস ব্যাকটেরিয়া আছে, এরা কিন্তু সব ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ। এবার বলে দিই একটা কথা, যখন তোমরা তোমাদের ক্লাস 10-এর কোনো জায়গায় কোনো জীবাণু বা অণুজীব অথবা ব্যাকটেরিয়া বা ছত্রাকের নাম লিখবে বা শৈবালের নাম লিখবে, সবসময় দ্বিপদ নামকরণের নিয়ম অনুযায়ী লিখবে, বাইনোমিয়াল নোমেনক্লেচারের নিয়ম অনুযায়ী লিখবে। দ্বিপদ নামকরণ অর্থাৎ ইংরাজিতে লিখে আন্ডারলাইন করতে হবে, যেমন সিউডোমোনাস ইংরাজিতে লিখলে আন্ডারলাইন করলে, এবং প্রজাতির নাম যদি মনে না থাকে তাহলে শুধু এসপি লিখে দেবে, সিউডোমোনাস এসপি, এসপি লিখে দেবে সঙ্গে, এসপি মানে ফুলস্টপ, এসপি প্রজাতি। হ্যাঁ, যেমন নাইট্রোব্যাক্টর এসপি, এখানে হচ্ছে সিউডোমোনাস এসপি, থিওব্যাসিলাস বা থায়োব্যাসিলাস এসপি, ডিনাইট্রিকক্কাস এসপি। মানে লেখার পরে কিন্তু ওই গণগত নামটা অবশ্যই আন্ডারলাইন করতে হবে। যদি প্রজাতিগত নাম লেখো তাহলে প্রজাতিও আন্ডারলাইন করতে হবে। অবশ্যই ইংরাজিতে লিখবে এবং দ্বিপদ নামকরণের নিয়ম অনুযায়ী লিখবে। বাংলায় লিখলে কিন্তু অনেক সময় নাম্বার দেওয়া হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই দেওয়া হয় না, 99% ক্ষেত্রে কনসিডার করা হবে না, কেটে শূন্য বসিয়ে দেবে। তাহলে গত দিনের ক্লাসে 26টা প্রশ্নের মধ্যে আমি 12টা আলোচনা করেছিলাম, আর অবশিষ্ট যে অংশগুলো ছিল, প্রশ্নগুলো ছিল, সেটা আজকে আমি আলোচনা করে দিলাম। তাহলে এই 26টা কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। ভিডিওটা ভালো করে দেখে নেবে। যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে, স্কুলের যে গ্রুপ রয়েছে ক্লাস 10, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠিয়ে দেবে, আমি অ্যান্সার দিয়ে দেবো। ওকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।